ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। দর্শক, আজকে আমাদের বিষয় বাজেট, রেমিটেন্স ও প্রবাসী ভাবনা। তবে তার আগে আপনারা জানেন যে 21 বছর পরে বাংলাদেশ শক্তিশালী মাইটি অস্ট্রেলিয়া, যে অস্ট্রেলিয়াকে আমরা আমাদের যেই সময়টায় আমরা ক্রিকেট খেলা দেখতাম মানে আমাদের যে যৌবনে আমরা দেখতাম যে অস্ট্রেলিয়া হলো অজেয় ছিল, একের পর এক টিম খেলে যাচ্ছে, অস্ট্রেলিয়ার কোনো হার নাই। এর আগে ন্যাটওয়েস্ট সিরিজে সম্ভবত 2004 বা 2005 সালে, আমার ঠিক আমি একদম কারেক্টলি বলতে পারছি না, এই সময় বাংলাদেশ হারিয়েছিল, আর এবার বাংলাদেশ হারিয়েছে। এই কারণে বাংলাদেশ দলকে অভিনন্দন জানাই, অস্ট্রেলিয়াকেও অভিনন্দন জানাই। এটা এমন না যে এটা পরাজয়, এটা হলো হার এবং জিত। কোনো জাতি কারো কাছে পরাজিত হয় না, আমি এটা বিশ্বাস করি। অভিনন্দন বাংলাদেশ। এবং একই সঙ্গে এই আজকে যে বাজেটের রেমিটেন্স, এই বাজেটের রেমিটেন্স এবং প্রবাসী ভাবনায় এই দুটা বিষয় তো থাকবেই। তবে তার চেয়েও বেশি থাকবে আমাদের দেশের মধ্যে এক ধরনের জিওপলিটিক্যাল চাপে আমরা আছি। সেই চাপগুলো নিয়েও আমরা আলাদাভাবে কথা বলব। আমি পুশিনের কথা বলছি। একই সঙ্গে বাংলাদেশে যে সংসদ চলছে, সংসদে আজকে বেশ কয়েকটি গ্রুপের দুর্নীতি নিয়ে কথা বলেছে, এগুলো নিয়েও আলোচনায় থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন দুজন ব্যক্তি রয়েছেন। একজন তিনি প্রবাসী হলেও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি এবং বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী প্রকৌশলী হাফিজ খান সোহাইল, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আলামিন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আমরা এখন শিরোনাম দেখব, শিরোনাম দেখে তারপর আলোচনা শুরু করব। 21 বছর পর ওয়ানডেতে মাইটি অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ। মিরপুরে সিরিজের প্রথম খেলায় টাইগাররা বৃষ্টি আইনে 86 রানে জিতেছে। ইসলামী ব্যাংকের বিশেষ তহবিল থেকে টাকা নিয়ে নির্বাচনে ভোট কেনা হয়েছে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী। ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ারসমূহ বৈধ প্রকৃত মালিকদের নিকট প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ প্রত্যাখ্যান বিরোধী দলীয় নেতার। পুশিন ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। ভারতের অভ্যন্তরীণ রাজনীতি দাবি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার। দিল্লিতে বিজিবি বিএসএফ সম্মেলন। বাংলাদেশ ভারত সম্পর্ক এখনো অনাস্থায়, নতুন সংকট পুশিন দ্য হিন্দুর প্রতিবেদন। পূর্ণমাত্রায় ভিসা চালু ও বিধিনিষেধ প্রত্যাহার চায় ঢাকা। এবং রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচারে অনন্য রেকর্ড, সরকার চাইলে মামলা দ্রুত শেষ করা সম্ভব, মন্তব্য বিশেষজ্ঞদের। শুনছিলেন শিরোনাম। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমাদের এই শিরোনামে আপনারা দেখেছেন যে 5 নম্বর যে শিরোনামটি, সেটি রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচারে অনন্য রেকর্ড, সরকার চাইলে মামলা দ্রুত করা সম্ভব। অর্থাৎ 144 বছর আগে একটি ধর্ষণের মামলার রায় হয়েছিল একদিনে। এরপরে বাংলাদেশে, অর্থাৎ এই ব্রিটিশ ভারতে এই প্রথম মাত্র 5 কার্য দিবসের সকল প্রক্রিয়া শেষ করে 6 কার্য দিবসের দিন রায় হলো। আমরা এই প্রক্রিয়াটিকে সাধুবাদ জানাই। সরকার আবার এটাও মনে রাখতে হবে যে জাস্টিস ডিলে ইজ জাস্টিস ডিলেড এবং জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড। এই একটা খুব বিখ্যাত কথা আছে, এই কথাটা মনে রাখতে হবে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা মনে করি ধর্ষণের মতো এই জায়গায় সরকার যে এগিয়ে এসেছে, এই জন্য সরকারকে সাধুবাদ জানাই। কিন্তু বিচারের কোনো ধরনের ফাঁকফোকর যেন না থাকে, যারা আসামি আছে তাদের আত্মপক্ষ সমর্থনে যেন কোনো ধরনের কার্পণ্য করানো হয়, সেটাও খেয়াল রাখতে হবে। আমি শুরু করছি জনাব হাফিজকে দিয়ে। আমি এই জন্য আপনাকে দিয়ে শুরু করতে চাই, আমাদের বিশেষজ্ঞ শিক্ষক তার কাছে আসবো। আমি বাজেটের বিষয়টাতেই আসতে চাই। আপনারা ওইখানে ওয়াশিংটনে থাকেন, আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এটাকে কি বলে, রেসিপ্রোকাল একটা কি বাণিজ্য চুক্তি বলে এটাকে। আমি আসলে, যদিও এই বিষয়টা খুব জটিল বিষয়, আমরা অত জটিলতা বুঝি না। আবার সেই চুক্তির উপরে সম্ভবত সেখানকার কোর্ট এক ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে, বা
আমি এই জিনিসটা একটু বুঝায় বলতে, মানে আপনি একটু যদি বুঝিয়ে বলেন আমিও বুঝতে পারি, আমাদের দর্শকও বুঝতে পারে যে আসলে কি ঘটছে, এই চুক্তিটা কি বলবৎ থাকবে, তাদের কোর্ট কিসের উপর আসলে নিষেধাজ্ঞা দিয়েছে, আসলে বাংলাদেশ কোথায় যাচ্ছে, বাংলাদেশ এবং ভারত এই দুইজনের মধ্যে চুক্তির পার্থক্যটা কি? ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি আমেরিকাতে যে সমস্ত মামলা কোর্ট থেকে রায় হয়, আপনাকে বুঝতে হবে সেটা আইনের কোনো ফাঁকফোকর বা কোনো কারণে হয়তো স্থগিত করা হয়েছে। নিশ্চয়ই ঠিকভাবে চুক্তি হয়নি, বা চুক্তি হওয়ার যে সমস্ত উপকরণ থাকা উচিত ছিল, যেটা আমেরিকার স্বার্থ পরিপন্থী, মানে আমেরিকার স্বার্থের বাইরে যেগুলো, সেগুলো হলে আমেরিকার আদালত এত শক্তিশালী যে রাষ্ট্রপতির যে কোনো আদেশও তারা চ্যালেঞ্জ করতে পারে। হ্যাঁ, ভেরি নর্মাল। আমেরিকার কনস্টিটিউশন ইজ ভেরি স্ট্রং। আমেরিকার কনস্টিটিউশন শুধু না, আমেরিকার প্রত্যেকটা ইনস্টিটিউশন খুব স্ট্রং। আপনি আমেরিকায় দেখেন না যে তিনি কিন্তু রানিং রাষ্ট্রপতি, মানে সিটিং কেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপনি দেখেন নাই যে ডোনাল্ড ট্রাম্প এই যে যুদ্ধ লাগার পরে অনেকগুলো সামরিক বাহিনীর বড় বড় অফিসারকে ফায়ার করে দিয়েছে? কেন করেছে জানেন এটা? না। কারণ হলো তাদেরকে বলা হয়েছিল অর্ডার ক্যারি আউট করতে, যে এই অর্ডারটা তুমি ক্যারি আউট করো, যুদ্ধে এটা করো। তারা অস্বীকার করেছে। তারা বলছে না, এটা হবে না, আমি অ্যাজ এ কমান্ডার হিসাবে আমি এটা অ্যাকসেপ্ট করতে পারি না, এটা অ্যাকসেপ্টেবল না। এটার কথার অর্থ হলো আপনি রাষ্ট্রপতি হতে পারেন, কিন্তু নিয়মের বাইরে গেলে আপনার বিরুদ্ধে আমি যেতে পারবো না, কিন্তু সে ফায়ার করে দিয়েছে, ফায়ার না করলে তো পদত্যাগ করতো, তো তারা পদত্যাগ করে না, তারা ফায়ার হয়েছে। সো আমেরিকাতে কনস্টিটিউশন অনুযায়ী মানুষ, প্রত্যেকটা ইনস্টিটিউশন খুব স্ট্রং, প্রত্যেকটা ইনস্টিটিউশন। এবং আমেরিকার সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হলো প্রত্যেকটা রাজ্য স্বতন্ত্র, প্রত্যেকটা স্টেট স্বতন্ত্র। এখানে কিন্তু প্রেসিডেন্ট কোনো কিছু ইম্পোজ করতে পারে না। যেমন আপনাকে আমি একটা উদাহরণ দেই, মামদানি যখন মেয়র হয় তার আগে সে একটা ঘোষণা দিয়েছিল যে আমি মেয়র হলে নেতানিয়াহু আসলে তাকে ঢুকতে দিব না, তাকে আমি অ্যারেস্ট করব। সেটা কি পরিবর্তন করতে পেরেছে? বক্তব্য, হ্যাঁ, এই বক্তব্য যেটা হয়েছে এটার এগেনস্টে কি সে মেয়র হয়নি? মেয়র তো হয়েছে সে, এবং মেয়র হওয়ার পর কিন্তু সে ওই কথার উপরে স্ট্যান্ড করেছে, হ্যাঁ আমি এটা করব। হ্যাঁ, ফেডারেল আইনে হয়তো, ফেডারেল ল, জাতিসংঘ ল অনুযায়ী তার ওই প্রিমিসে হয়তো সে কিছু করতে পারবে না, কিন্তু তার শহরে সে এটা করতে পারবে। দিস ইজ কল আমেরিকা। এবং এখানে আপনি ওই ট্রাম্প বলেন, ফেডারেল বলেন, কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, ফেডারেল যে জুরিডিকশনগুলো আছে ওখানে তারা তাদের আইন চালাতে পারবে। ব্যক্তি বেনিয়ামিন নেতানিয়াহুকে সে ধরে ফেলতে পারবে একদম। হয়তোবা প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল তাকে হয়তোবা এক ধরনের ইয়ে দিবে। নট অনলি প্রাইম ইসরায়েল, সে যদি এই প্রাইম মিনিস্টার থাকা অবস্থায় যদি সিটির মধ্যে আসে এবং সেটা যদি মামদানি ইচ্ছা করলে তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, এবং করতে পারে সে। কারণ পুরো প্রশাসন, পুলিশ বাহিনী এবং সিটির যত প্রশাসন সব তার আন্ডারে। এখানে ট্রাম্প অথবা স্টেট নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার কিছু বললে সে শুনবে না। আচ্ছা, ভালো কথা। এখন আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো যে এই যে চুক্তি, এই চুক্তির কোর্ট আসলে কি কারণে এই চুক্তির উপর নিষেধাজ্ঞা দিয়েছে, আর এই চুক্তিতে কি আছে সেটা আমরা স্যারের কাছে আসবো। চুক্তিতে কেন নিষেধাজ্ঞা দিয়েছে বা চুক্তি নিয়ে কি হচ্ছে আপনি কতটুকু জানেন? যতটুকু জানেন ততটুকু বলেন। আমার যতটুকু ধারণা যে এখানে কিছু আইন ফকরের ব্যাপার আছে, আমেরিকার স্বার্থ বিপরীতে কিছু ঘটেছে, যার কারণে কোর্ট এটাকে স্টপ করেছে। জি, আচ্ছা, আমি আলামিন স্যারের কাছে আসতে চাই। আপনি একটু আমাদেরকে বলতে পারবেন যে আসলে এই চুক্তিটা, যেই চুক্তিটা হয়েছে বাংলাদেশের সাথে, এই চুক্তিটা আমাদের পজিটিভ প্রভাব কিভাবে রাখতে পারে আর নেগেটিভ প্রভাব কিভাবে রাখতে পারে, আর যেটা মিস্টার হাফিজ বললেন এইটার ব্যাখ্যাটাও একটু জানতে চাই, আপনার জানা আছে কিনা?
দেখুন আপনাকে ধন্যবাদ। আসলে চুক্তির বিষয়গুলো তো আমাদের পত্রপত্রিকায় এক একভাবে বিভিন্ন পত্রিকায় এসছে। অথেন্টিক কোন বিষয়টা আছে সেটা তো আসলে কোনো স্টেট বা কেউ থেকে ডিসক্লোজ না করলে সেটা কিন্তু কারো পক্ষে জানাটা সেভাবে সম্ভব না, এটা আমরা আসলে এটা বিভিন্ন- ডিসক্লোজও হয় নাই, কারণ গভর্নমেন্টের পক্ষ থেকে হয় নাই, Exactly, সবই আমেরিকান ধারণা গভর্নমেন্টও নির্ভর। করে নাই, বাংলাদেশ গভর্নমেন্টও করে নাই। Exactly, জি। that's why আমরা আমরা যা যা করছি সবই ইন্টারন্যাশনাল মিডিয়ার থেকেও শুনেই করছি। জি জি সেই কারণে আমরা মনে করি যে আসলে এটা তো ওনাদের ম্যাটারসগুলো এভাবে যেহেতু পাবলিকলি ডিসক্লোজ হওয়ার মতো বিষয়ও না, নাম্বার ওয়ান, এবং যেখানে লিখছে সবাই অনুমান নির্ভর কথাই লিখছে। বাংলাদেশের পক্ষ থেকে যারা লিখছে তারা যেমন বলছে যে আমরা বাংলাদেশের এখানে একটা গোলামির চুক্তি কোনো পত্রিকা এরকমও আসছে, আবার কোথাও লেখা হচ্ছে যে এই চুক্তি হলে যে আমাদের অনেক নিয়ন্ত্রণ চলে আসবে আমেরিকার Overall সিদ্ধান্ত আমাদের। আপনি যতটুকু পড়ছেন সেখান থেকে আপনি কি বুঝতে আমার পারলেন? যতটুকু পড়েছি বা যতটুকু জেনেছি সেটা সম্পূর্ণ মনে হয় যে যারা লিখছে সম্পূর্ণটাই অনুমান নির্ভর লেখা, এবং সেইটার উপর ভিত্তি করে কোনো কমান্ড দেওয়াটা আসলে আমি মনে করি যে আসলে হয়তো আমি সেই ক্যাপাসিটিতে নাই। এবং উনি কিন্তু ওখানকার সিস্টেম সম্পর্কে বলেছেন, যেটা একদম পুরো আমেরিকার পুরো কনস্টিটিউশন থেকে শুরু করে পুরো বিষয়গুলো জানিয়েছেন। তো আমরা মনে করি এই বিষয়গুলো আসলে যেহেতু স্টেট G2G বিষয়, সেগুলো আসলে আমরা আলোচনার মধ্যে রাখতে গেলে হয়তো আমরা একটা কথা বলতে পারবো, সেটা অনুমান নির্ভরই হবে। তো সেই জায়গাটায় না যাওয়াটাই আমি মনে করি ভালো আর কি। ঠিক আছে, আপনি বলতে পারলাম যে আপনি তো যুক্তরাষ্ট্র প্রবাসী এবং যুক্তরাষ্ট্রের সম্ভবত নাগরিক। আপনি সেই হিসাবে আপনার জায়গাটাও পরিষ্কার রাখলেন, অবস্থান পরিচ্ছন্ন রাখলেন, উনিও বাংলাদেশের নাগরিক হিসেবে রাখলেন। আপনাদের এই দুইটা রাখার অধিকার আপনাদের আছে। ঠিক আছে, আমিও বাংলাদেশের নাগরিক হিসেবে, সাংবাদিক হিসেবে আপনাদেরকে জানতে চাচ্ছি যে সেই ক্ষেত্রে এই যে ব্যবসা বাণিজ্য, যে আমি ছোট ছোট কথা বলি, যেমন ওখানে এক ধরনের চুক্তি রয়েছে, সেটি হলো যে এটাকে বলা হয় স্পাইরাল। এটা কি বলে, আমি পরের শব্দটা ভুলে গেছি টার্মসটা। স্পাইরাল মানে পেঁচানো আর কি। যেমন আপনি আমার তুলার থেকে যদি কাপড় তৈরি করেন, সেই কাপড়টা আমি কিনবো, অর্থাৎ আপনার তুলাটা আমি কিনবো, মানে আমার তুলা আপনি কিনবেন, সেই তুলা দিয়ে আপনি কাপড় বানাবেন, তারপর সেই কাপড় আমি কিনবো। আবার আমি মিস্টার এক্সের কাছ থেকে যদি তেল কিনতে যাই, মিস্টার ওয়াই আমাকে বলে দিয়েছেন যে আপনি কিন্তু আমার কাছ থেকে নেবেন, না হলে কিন্তু আমি ওই আপনার সাথে যে $1,00,000 একটা চুক্তি করেছিলাম, ওই চুক্তিটা ভয়েড হয়ে যাবে। অর্থাৎ আমি অন্য আর একটা মিস্টার এক্সের কাছ থেকে তেল কিনতে গেলেও সার্বভৌমভাবে তার অনুমতি নিতে হবে। অর্থাৎ এই কেনাতে যখন আমি তার অনুমতি নেই, তাহলে আমার ইন্টারন্যাশনাল সার্বভৌমত্ব আসলে কোথায় যায়? এই ধরনের বেশ কিছু ঘটনা স্পেসিফিক্যালি আছে। এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? দেখুন আসলে এই বিষয়গুলো তো আমরা স্পেসিফিক্যালি যেটা আছে প্রত্যেকটা দেশের, এটা ডিপ্লোমেসি বলেন বা কূটনৈতিক যেই শিষ্টাচারের, আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে দিই। যে কারণে ভারত প্রায় $5 বিলিয়ন, সম্ভবত $5 বিলিয়ন বেশি জিনিস কিনবে বা ইয়েকে কথা দিচ্ছে যুক্তরাষ্ট্রকে, এবং বলছে আমরা রাশিয়ার থেকে তেল কিনবো না। বাংলাদেশের ক্ষেত্রেও এই ধরনের কিছু আছে। আমি উদাহরণ দিয়ে দিলাম, আপনারা যেহেতু বলছিলেন যে এটা অনুমান নির্ভর হবে, তো আপনাকে উদাহরণ দিয়ে দিলাম, এখন বলেন। না, অ্যাকচুয়ালি এখন কিছু কিছু জায়গায় বলছে যে মেনলি আপনার আমেরিকার সাথে যাদের শত্রুতা আছে সেই সব দেশের সাথে চুক্তির ক্ষেত্রে সেই ক্ষেত্রে রেস্ট্রিক্টেড করার বিষয়গুলো বিভিন্ন পত্রপত্রিকা এসছে বিষয়গুলোতে। তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় বাণিজ্য চুক্তি, আমি যখন বাণিজ্য সম্প্রসারণ করতে যাব বিভিন্ন কিছুর ক্ষেত্রে, তখন এটা হয়তো একটা প্রতিবন্ধকতা হতে পারে যদি ওই ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ওদের যেই তাদের সাথে যে শত্রুপক্ষ থাকে সেটা যদি মিলে যায় বা হয়ে যায়। অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে আমাদের রাশিয়ার সাথে পারমাণবিক যেই বিষয়ে যে প্ল্যানটা বড় একটা মেগা আমাদের প্ল্যান, সেটার ক্ষেত্রেও হ্যাঁ, সেটা নিয়েও আমাদের জাস্ট আমরা পত্রপত্রিকা থেকে যা দেখছি আর কি। সেই জন্য বলছি যে আসলে এটা বাংলাদেশের পক্ষ থেকেও তো একদম পুরো বিষয়টাকে যখন ইন্টারিম টাইমে হয়েছে, তখনও যে আবার বিভিন্ন সময় বিভিন্ন স্টেটমেন্ট এসছে যে এদের কনসেন্ট ছিল না, ইন্টারিম গভর্নমেন্ট একটা করেছে। তো বাংলাদেশের এন্ড থেকেও এটাকে যদি আবার রিভিউ বা রিভাইভ করার মতো কোনো স্কোপ থাকে, সেইখানে যদি আমরা দেখি যে বোথ এন্ড থেকে, ওখানে যেমন যেটাকে আটকে দিয়েছে, এখান থেকেও যদি কিছু হয়, এটাকে রিভাইজ হয়ে যদি কিছু আসতে পারে, তখনও তো আমরা একটা কমপ্লিট কিছু জানতে পারবো। কারণ এখন পর্যন্ত কিন্তু কেউ স্বীকার করেনি যে আমরা সর্বসম্মত ক্রমে যে তখনকার সময়ে যে ইন্টারিম গভর্নমেন্টের সাথে অন্যান্য যে পলিটিক্যাল যে পার্টিগুলো ছিল সবার সাথে কথা বলেই যে করেছে, বিভিন্ন দাবি করলে কিন্তু কেউ কিন্তু নিজের জায়গা থেকে ব্যাপারটা স্বীকার করেনি যে আমরা এটাতে সব কিছুতে সাথে সম্মত ছিলাম, যেহেতু বিষয়গুলো তখন সামনে আসেনি। তো সেই জন্য আমরা মনে করতে পারি যে যদি আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের বিষয় যদি থাকে, কারণ আমাদের যথেষ্টভাবে কিন্তু আমরা অলরেডি কিন্তু সীমান্ত পার্শ্ববর্তী এলাকাতে আমাদের এখনকার যে অবস্থান, যেটা বিগত 17 বছর আমরা কল্পনাও করিনি। তো সেই ক্ষেত্রে আমাদের দেশপ্রেমের জায়গাটাতে আমরা একদম নিশ্চিন্তে বলতে পারি যে এখনকার যে ডিপ্লোমেসিটা হবে সেটা কোনোভাবে
কারো কোনো তাবেদার রাষ্ট্র হওয়ার কথা না। তো সেই জায়গাটায় আমরা যে হয়তো নিশ্চিত করে বলতে পারি এটা যদি সেটা অন্য দেশও হয়, মানে আমি যদি বলি সেক্ষেত্রে এখন আমার কথা হলো যে আমি এত বিশাল অ্যামাউন্টের একটা প্রজেক্ট আমার রূপপুর, যেটা আমাকে আপনি জানেন যে পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র, এটার সায়েন্টিফিক জায়গা থেকে বলছি, আমি পরিবেশ বিজ্ঞানের ছাত্র দেখে আমি বিষয়টা যতটুকু বুঝি যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের লংজিভিটি বেশি, অন্যান্য যে কোনো বিদ্যুৎ কেন্দ্র থেকে লংজিভিটি বেশি। সে আমাদেরকে খুব অল্প পরিমাণ জ্বালানি থেকে অনেক পরিমাণ শক্তি দেয় এবং এটি আমার দেশকে অনেক দূর এগিয়ে নেবে। কারণ যেহেতু পাওয়ার বা এনার্জি হলো আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘটনা। আপনি জানেন যে এই যুক্তরাষ্ট্র ইসরায়েল যে যুদ্ধটা করছে ইরানের সাথে, সেটাও আসলে এনার্জি, মানে তেল নিয়েই। তো আমি এখন কি করব? রাশিয়া থেকে আমি এই কিনবো না, ইউরেনিয়াম কিনবো না, এটা কি আমাকে আমেরিকা দিবে? এখন এই বিষয়টা হয়তো নেগোসিয়েশনের ব্যাপার। অলরেডি তো প্রজেক্ট তো আমাদের কমপ্লিটেড এবং আমরা অলরেডি টেস্ট রানও করেছি। আর আপনি বাংলাদেশে জানেন যে জ্বালানি যে অল্টারনেটিভ অপশনগুলো আছে, আমি যদি HFO বেসড বলি, অথবা যদি আমি বলি যে গ্যাস বেসড, অথবা আমি যদি কোল বেসড বলি, বা আমি যদি বলি যে রিনিউয়েবল এনার্জি, প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে অলরেডি রিনিউয়েবল এনার্জির জন্য প্রচুর জায়গার পরিমাণ দরকার পড়ে, সেটা হবে না। আর HFO বেসডটা যেটা আমরা মানে ধরেন যেটা ফার্নেস অয়েল দিয়ে করি, আমি যেহেতু একটা পাওয়ার কোম্পানির বোর্ডে আছি, দ্যাটস আমি প্রত্যেকটা কম্পোনেন্ট সম্পর্কে জানি। কস্ট অনেক হাই, এবং কস্ট অনেক হাই, যেটা কিন্তু সরকার যখনই বসে বিদ্যুতের দাম নিয়ে কথা বলতে, যেহেতু আমরা জানি যে তখন একটা শুনানি হয়, সেইভাবে বাড়ানো হয়। তখন যে কথাটা আসে সেটা হচ্ছে যে আমাদের এই প্ল্যানগুলো বন্ধ করতে হবে, যেটা তেল বেসড। কারণ তেল বেসড দিয়ে গেলে আমরা আসলে পারবো না সেটাকে, যে পরিমাণ ভর্তুকি IMF হয়তো লোন দেওয়ার ক্ষেত্রে একটা প্রি কন্ডিশন থাকে, ভর্তুকি দিলে তারা দিবে না। তো সেই ক্ষেত্রে একটাকে বিবেচনার বিষয় রেখে আমি যখন আবার গ্যাসে যাই, সেটা থেকে পর্যাপ্ত গ্যাস নাই, সাপ্লাইগুলো আমাদের যে গ্যাস লাইন করা আছে, বাট সাপ্লাই পর্যাপ্ত নাই বলে আমরা সেভাবে যেতে পারছি না। আর আমরা কোলও যেখান থেকে নিয়ে আসি বা কোল দিয়েও যেটা রান করাচ্ছি, আমাদের রিনিউয়েবলটাও অনেক সময় লেগে যাবে। তো সেই কারণে কিন্তু এটা অল্টারনেটিভ হিসেবে এটা খুব ভালো একটা জায়গায় ছিল। এখন এই জায়গাটা গভর্নমেন্ট কীভাবে তার কূটনৈতিক বিষয়ের মাধ্যমে বিষয়টাকে সেটেল করে যেতে পারে, সেদিকে আমার দেখতে হবে। কারণ আমার পাওয়ারের যেই জায়গাটা, সেটা কিন্তু আমাকে কন্ট্রোল নিতেই হবে। সেটার জন্য প্রয়োজনে আমি এই কথাটাই বললাম যে আমাদের সরকারের পক্ষ থেকে তো ইন্টারিম টাইমে যেটা করেছে সেটার দায় হয়তো আমাদের গভর্নমেন্ট নাও নিতে পারে। আমি হাফিজ সাহেবের কাছে আসছি, আপনি তো প্রকৌশলী, এটা তো আর বোঝানোর কিছু নাই আপনাকে। এখন আপনি আমাকে বলেন, আপনি যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবেও বলতে পারেন, আপনি বাংলাদেশের নাগরিক হিসেবেও বলতে পারেন, বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবেও বলতে পারেন। কোন ওয়ের থেকে বলবেন যে আমি কি তাহলে এখন রাশিয়ার থেকে ইউরেনিয়াম কিনবো না? এন্ড অফ দ্য ডেতে দেখতে হবে আমার দেশের স্বার্থ। আমি যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারি, কিন্তু আমার মাতৃভূমি বাংলাদেশ, আমার জন্ম বাংলাদেশে, আমার পাসপোর্টের মধ্যে কিন্তু লেখা আছে ওয়ার ইউ বর্ন ইন বাংলাদেশ। সো আমার দায়বদ্ধতা আমার মাতৃভূমির কাছে বেশি। আমি যুক্তরাষ্ট্রের নাগরিক, ঠিক আছে, নাথিং রং উইথ দ্যাট। না, আমি এটা বলছি যে আপনার সুবিধার জন্য, না ঠিক আছে, যেভাবে আপনার মনে হয় সেটা বলতে পারেন। আপনি দেখতে হবে আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কোনো কাজ হচ্ছে কিনা। আমাদের দেশে যদি একটা প্রজেক্ট হয়ে গেছে, আমরা কি পাবো? অবশ্যই, কেন আমরা কিনবো না? অবশ্যই কিনবো আমরা কেউ বললে তো হবে না। আপনি এতদিন নতজানু রাজনীতি, রাষ্ট্রনীতি, হ্যাঁ, নতজানু রাষ্ট্রনীতি করেছেন আপনার পাওয়ারে থাকার উদ্দেশ্যে। আপনি ডেমোক্রেসি ছিল না, যার কারণে আপনি যেটা বলেছে আপনি করতে বাধ্য হয়েছেন। কিন্তু এখন তো আপনি ডেমোক্রেসিতে আছেন, আপনি তো দায়বদ্ধতা জনগণের কাছে, আপনি তো দায়বদ্ধতা না পাশের বন্ধু রাষ্ট্রের কাছে। আপনি এন্ড অফ দ্য ডেতে আজকে কোন রাষ্ট্রের কাছে দায়বদ্ধ না, আপনি কারো কাছে, সব রাষ্ট্রই আমার বন্ধু অবশ্যই। এবং সেই বন্ধুত্ব হবে হলো বন্ধুত্বের মতো বন্ধুত্ব, নতজানু বন্ধুত্ব না। মাস্টার নট স্লেভ। এক্স্যাক্টলি। কারণ হলো আপনাকে দেখতে হবে বাংলাদেশের স্বার্থে কি আছে। ইউরেনিয়াম এই রূপপুর যেটা করা হয়েছে, যে পর্যায়ে আছে, আমরা যে পর্যায়ে আছি, আমরা কোনো অবস্থাতেই দেখতে চাই না বা বাংলাদেশ সেটা করবে না যেটা বাংলাদেশের ক্ষতি হয়। অসম্ভব, এটা হতে পারে না। জি, আমরা একটা বিরতিতে যাব। বিরতিতে যাবার আগে আমি আপনার দুজনের কাছেই প্রশ্নটা রেখে যাচ্ছিলাম, যদিও আমাদের বাজেট নিয়ে কথা ছিল, এটা বাজেটেরই ব্যাপার। এই যে আপনি তো আসছেন কবে বাংলাদেশে? 9 তারিখ। 9 তারিখে আসলে মানে আপনি গতকালকে আসছেন, গত পরশু না, গত মাসের 9 তারিখে। তো এই প্রায় মাসখানেক ধরে তো আপনি দেখছেন পুশিন বিষয়টা কি আপনি জানেন? হ্যাঁ, জানেন। এবং আপনি নিশ্চয়ই জানেন। বিষয়গুলো হলো যে বাংলাদেশের যে সীমানা, সেই সীমানাতেই মানুষ থাকে, কিন্তু ইন্ডিয়ার যে সীমানা, সেই সীমানাতে কিন্তু ইন্ডিয়ার মানুষ থাকে না, কারণ ইন্ডিয়ার জনবসতি থেকে সীমানাগুলো অনেক দূর।
বাংলাদেশের সীমানায় যখন বিএসএফ আসে ওই পারে এবং পুশিন বা সেখান থেকে কিছু নাগরিকদের আমাদের সীমানায় প্রবেশ করাতে চায়, তখন এখানে বিজিবির সাথে শুধু বিজিবিই থাকে না, বাংলাদেশের মানুষরাও থাকে। আপনারা দেখতে পেয়েছেন কিনা এই বিষয়টা কেন ঘটছে? এইটাই ভারত আসলে ভারতকে আমরা আমাদের খুব ভালো একজন বন্ধু হিসেবে পেতে চাই, কিন্তু সেই বন্ধু হিসেবে পেতে চাইলে আপনাদের দুইজনের মন্তব্য জানতে চাবো। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ছোট্ট একটা বিরতির পরে আবারও যুক্ত হচ্ছি। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0। আর আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আপনাদের জিজ্ঞাসা, আপনাদের অনুযোগ, আপনাদের অভিযোগ, আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেগুলো বলতে পারেন। আমি যে প্রশ্নে আসছিলাম যে পুশিনের বিষয়টা, আমি একটু আপনার কাছে আসি এই কারণে যে আপনি নিশ্চয়ই, আমি জানি না ওই যে এই লটা আছে কিনা, যে কেউ যদি স্ট্যাচু অফ লিবার্টির নিচে আসে, ওখানে একটা টেবিল আর দুটো চেয়ার এখনো আছে, ওইখানে আসলে তাকে আমেরিকার সিটিজেনশিপ দিয়ে দেয়। এই লটা এখন নাই, সম্ভবত 2000 সালে এটা মিলেনিয়ামে এসে এটাকে বন্ধ করে দেওয়া হয়, কিন্তু এই লটা ছিল, স্ট্যাচু অফ লিবার্টির মূল ধারাই ছিল। আমি যতটুকু জানি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পুশব্যাক মেক্সিকো এবং আমেরিকার সীমান্তে হয়। সেখানে আমেরিকা কতজনকে গুলি করে মেরে ফেলে, কতজনকে ইয়ে করে বলেন? এটা তো নিত্য নৈমিত্তিক ঘটনা আমেরিকার জন্য। তাই বলে আমেরিকা কি সবাইকে গুলি করে মেরে ফেলতেছে ওখানে? না, সবাইকে মারছে না। আপনার যারা ড্রাগ ডিলার তাদেরকে সুনির্দিষ্টভাবে সেটা জানি আমি, কিন্তু সবচেয়ে পুশব্যাকের ঘটনা এই মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের যে সীমানা, এটা তো আপনি জানেন। হ্যাঁ, এটা জানি। এখানে আপনি হয়তো দেখেছেন, এই জন্য আমি আপনার অভিজ্ঞতা জানতে চাই। এখানে যেমন দেখেছেন যে বাইডেন প্রশাসন যাওয়ার ঠিক কিছুদিন আগে প্রচন্ড লোকজন ঢোকার চেষ্টা করছে, এবং তখন আইনগুলো শিথিল ছিল যে আপনি ঢুকে ওই নিকটবর্তী কোনো কোর্টে যে অ্যাজাইলেম করতে পারতেন, এবং অ্যাজাইলেম করলে আপনাকে একটা ওয়ার্ক পারমিটের একটা নাম্বার দিয়ে আপনাকে ভিতরে দিয়ে একটা ডেট দিয়ে দিত, যেটা এই সরকার এসে ট্রাম্প এসে বন্ধ করে দিয়েছে। এবং যার কারণে মেক্সিকো এবং আমেরিকা অনেকটা এমন যে মনে করেন যে সকালবেলা কাজ করে বিকেলে চলে যায়, বা বিকেলবেলা এসে রাতে চলে আসে, মানে অনেকটা এই টাইপের লোকজন আসা যাওয়া করে, মানে পরিবেশটা এরকম। এবং আমেরিকায় যদি মেক্সিকান লোকজন না আসে বা মেক্সিকান লোকজন কাজ না করে, আপনি এই যে ক্ষেত খামার দেখছেন না, এগুলোর প্রভাব আমরা এখন পেতে শুরু করেছি, দাম বৃদ্ধির। কারণ এই চাষি ক্ষেতের যে কর্মী পাওয়া যাবে না, নাই, ওই ট্রাক্টর চালকরা আর পাওয়া যাবে না, ট্রাক্টর চালক কোনো কর্মীই পাওয়া যাবে না। আপনি রেস্টুরেন্টে যায় দেখেন, রেস্টুরেন্টে যত অড জবগুলো, যেগুলো কঠিন চাকরিগুলো কারা করে? স্প্যানিশরাই করে। আপনি এখন মেক্সিকো বংশভূত, রাইট, তারাই করে। স্প্যানিশ বললে আবার স্পেন মাইন্ড করতে পারে। স্প্যানিশ বলতে আমরা মেক্সিকো, রাইট। এখন ঘটনা হলো যে আপনি মেক্সিকোর মানুষজন আসে কাজের জন্য, কাজ করে আবার অনেকে থাকে, অনেকে থাকে না। কিন্তু এই সরকার, বর্তমান ট্রাম্প সরকার আসার পরে এটা অনেকটা বন্ধ করে দিয়েছে, যার কারণে আমরা এর প্রতিফলন দেখতে পাচ্ছি। যেমন আগে আমাদের ভার্জিনিয়াতে একটা জায়গায় ছিল যে যেখানে গেলে আপনি লোক পেতেন, যে আপনি যদি একদিন কোনো লেবার খুঁজছেন যে আপনার কিছু কাজ করে, ঘর রং করবেন বা নিত্য প্রয়োজনীয় কিছু একটা আপনি এক জায়গায় লোক পেতেন, বেশ কিছু লোক বসে থাকতো এবং এরা সব ইলিগাল। এবং আপনি গেলে পরে একটা কন্ট্রাক্ট যে আপনি কত দিবা আওয়ারলি একটা হিসাব করে তাকে এনে কাজ করাতে পারতেন। এখন ওই সমস্ত জায়গায় যান, কেউ নেই, এই কাজগুলো কে করবে? আপনি একটা রেস্টুরেন্টে যান, রেস্টুরেন্টের হার্ড জবগুলো কে করবে? ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি অন্য বিষয় নিয়ে আবার আসবো। আপনি বলেন তো, ভারত বাংলাদেশের সাথে এমন করছে কেন? দেখুন, আসলে আমরা ওই বিজেপির জয়ের পরেই বিশেষ করে তারা প্রথম দিকেই যে ঘোষণা দিয়েছে যে এতদিনের মধ্যে তারা একটা স্পেসিফিক ডেডলাইন দিয়েছে, এর মধ্যে সীমান্তে তারা দিবে আর কি, প্রাচীর দিবে, প্রাচীর দেওয়ার জন্য। এবং হ্যাঁ, এবং সেটা তো ঘোষণা দিয়েই না দিলে তো, কিন্তু আপনার ইন্টারন্যাশনাল ল যেটা আছে যে আপনার 150 গজের মধ্যে পারবেন না, আপনি আমার সীমানার মধ্যে ঢুকে কেন আপনি মাপা চোখা করছেন? এতদিন এই জিনিসটা বিগত 17 বছরে এদেরকে এমনভাবে এম্পাওয়ার করা হয়েছে যে বাংলাদেশে এখানে দাঁড়ানোর কেউ নাই। আপনি হয়তো লোকাল মানুষের তখনকার ইন্টারভিউ দেখেছেন, লালমনিরহাট অথবা যে সিলেটে যে জায়গাটা, প্রত্যেকে বলেছে যে আমরা বিজেপির প্রতি কিন্তু অনেক সন্তুষ্ট, এর আগে কিন্তু আমরা এটা দেখিনি।
তাহলে আপনি ইন্টেনশনালি যদি আন্তর্জাতিক যে আইন এটাকে লঙ্ঘন করে আপনি আপনার শক্তি দেখানোর জন্য যখন আসছেন, তখন শুধুমাত্র বিজিবি না, তার সাথে ধরেন আরও সাধারণ জনগণ দাঁড়িয়ে কিন্তু এটাকে প্রোটেস্ট করেছে, তখন কিন্তু তারা পিছু হটতে বাধ্য হয়েছে। যদিও বিভিন্ন মানে নিউজ চ্যানেলে বিভিন্নভাবে খবর দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বোঝানোর চেষ্টা করা হয়েছে যে বিজিবি ভয় পেয়েছে, বাট না, আসলে ফ্যাক্ট ইজ দ্যাট বিজিবি কিন্তু স্ট্রংলি প্রোটেস্ট করেছে। বাংলাদেশের জন্য তারা যেভাবে ওখানে যে কথা বলেছে, এটাতে কিন্তু আসলে তারা হয়তো খুব ভালোভাবে নেয়নি এই বিষয়গুলো। দ্যাটস ওয়াই তারা ওটার মানে ইম্প্যাক্ট হিসাবেই তারা এখন এটার দিকে একটা ট্রাই করছে। কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে, এরা একটা মেসেজ অ্যাটলিস্ট পেয়ে গেছে যে বিগত 17 বছরের যে সময়টা আমরা যারা যেভাবে চলেছি বা যেভাবে চালিয়েছি, সেটা আর এই মুহূর্তে হবে না। দ্যাটস ওয়াই কিন্তু এখন আপনার দিল্লিতে বৈঠক হয়েছে, কথা হয়েছে, আলোচনা হচ্ছে। তো এইগুলোর মাধ্যমে যদি আপনি যেটা আন্তর্জাতিক যে ল আছে সেটা মেনে আপনি নেগোসিয়েট করেন, কিন্তু এতদিন যে আপনি ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখছিলেন যে আপনি যে কোনো সময় আমাদের ভেতরে ঢুকে মানুষকে ধরে নিয়ে যেতেন, আমাদের সীমানা থেকেই ধরে নিয়ে যেতেন ভেতর থেকে, এবং আপনি নিরীহ কত মানুষ মেরেছেন, আমি ফেলানির সেই কথা বাদ দিলেও আপনি নিরীহ কত মানুষকে যে আপনি বিভিন্ন সন্দেহ করে আপনি মেরে ফেলেছেন, এটা তো পৃথিবীর কোথাও একটা সিভিলাইজড কোনো কান্ট্রিতে হিউম্যান রাইটস মানে যেসব দেশ মিনিমাম চিন্তা করে, তারা কি কখনো আপনি নিরীহ মানুষকে এভাবে গুলি করে নির্বিচারে মারতে পারে? আপনি স্মাগলিংয়ের কথা বলছেন, গরু চুরির কথা বলছেন, বিভিন্ন ধরনের কথা বলছেন, বাট আলটিমেটলি কোনো এভিডেন্স নেই। আপনি নিরীহ মানুষকেই মারছেন একটা প্যানিক ক্রিয়েট করার জন্য, এবং এটা এতদিন করে আসছিলেন। এখন সেই জায়গাটায় হয়তো তারা রিথিঙ্ক করবে যে না, এত সহজে আগের মতো পারবো না। দ্যাটস ওয়াই আমি মনে করি তাদের সব কিছুরই একটা প্ল্যান ওয়েতে করা, একটা প্রেশার ক্রিয়েট করার জন্য, এবং এটা আমরা বাংলাদেশের বিজিবি খুব সাকসেসফুলি এটাকে করেছে, যেহেতু আমাদের একদম টপ থেকে বলা হচ্ছে যে আমাদের দেশপ্রেম এবং সার্বভৌমত্ব এসব ব্যাপারে জিরো টলারেন্স। আমি একটু হাফিজ সাহেব আপনার কাছে আবার আসতে চাই। আপনি আমাকে একটু বলতে পারেন যে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প চীনে গিয়েছিলেন, এবং আমরা এরপরে তার কিছুদিন পরে ভ্লাদিমির পুতিন চীনে গিয়েছেন। ঠিক এই মুহূর্তে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং হলো উত্তর কোরিয়ায় আছেন, উত্তর কোরিয়ার নেতার সাথে দেখা করছেন। আমরা এক ধরনের কথা শুনছিলাম যে রাশিয়া, ভারত, চীন এক ধরনের একটা নতুন মেরুকরণ হতে পারে, কিন্তু আবার শুনছি যে এটা আর হচ্ছে না, হচ্ছে হয়তোবা রাশিয়া, উত্তর কোরিয়া, চীন। এগুলো সবই শোনা কথা। আমি আন্তর্জাতিক জায়গায়, আপনি যেহেতু যুক্তরাষ্ট্রে ছিলেন, যুক্তরাষ্ট্রের বেশ কিছু রাজনৈতিক বোঝেন, যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কটা কেমন এখন? ভারতের সম্পর্ক যুক্তরাষ্ট্রের থেকে আগের মতো ওরকম নেই, আছে, আর নেই বললে ভুল হবে, আছে, তবে ট্রাম্প প্রেডিক্টেবল না। যুক্তরাষ্ট্রের একটা নীতি আছে, আমি আপনাকে বলি। এই ওয়ার্ল্ড ব্যাংকের চেয়ারম্যানের কথা বলেন, মাইক্রোসফটের প্রধানের কথা বলেন, গুগলের প্রধানের কথা, সবই কিন্তু ভারতীয় বংশোদ্ভূত। এবং হোয়াইট হাউসের যারা চাকরি করে, আপার লেভেল বলেন, লোয়ার, ম্যাক্সিমাম ইন্ডিয়ান বংশোদ্ভূত। আপনার মনে আছে কি না জানি না, আমাদের এখানে যখন ওই যে হাসিনার শেষ ইলেকশনের আগে পিটার হাস, রাইট, যে রাষ্ট্রদূত আসছিলেন, ওই যে স্যাংশন দিবে, ওই পিওর ইলেকশন না করলে পরে স্যাংশন দিয়ে দিবে, মন্ত্রীরা যেতে পারবে না, এরকম একটা কথা চালু হলো না? এবং পিটার হাস তো নিজেই আওয়ামী লীগের অফিসে গেলেন, এবং এরা আসছে, তখন একটা বিরাট মানে একটা রেওয়াজ হলো না যে যুক্তরাষ্ট্র মনে কিছু একটা করতে যাচ্ছে যদি ফেয়ার ইলেকশন না হয়, তাই না? আমরাও আশা করেছিলাম, কিন্তু ফাইনালে কি হলো? বেচারা মনের দুঃখে চাকরি ছেড়েই চলে গেল। কারণ ওই মুহূর্তে হোয়াইট হাউসে যারা উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন ইন্ডিয়ান বংশোদ্ভূত, তারা এটা হতে দেয়নি। আর ট্রাম্প যেহেতু প্রিডিক্টেবল না, ট্রাম্প স্বার্থের কারণে যে কিছু ঘটায় দিতে পারে, সে রেগুলার রাজনীতিবিদ না। যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা রাজনীতি 20-30 বছরের নীতি নিয়ে চলে, বিশেষ করে ভবিষ্যতের বাইডেন, হ্যাঁ, প্রত্যেক ক্লিনটন, সবাই, ওবামা, প্রত্যেকে, বুশ, কেউ নীতির বাইরে যায় না। তাদের যে নীতি, ওই নীতির মধ্যেই থাকে, হয়তো নিজেরা তর্ক বিতর্ক করে, কিন্তু এন্ড অফ দ্য ডে তো সবাই কিন্তু ইউনিটি, সবাই এক। নাহলে আপনি রিসেন্টলি দেখেছেন তো ট্রাম্প নেতানিয়াহুকে কি বকাবকি করেছে? এটা কি কোনোদিন সম্ভব? যেভাবে তাকে না, জেএফ কেনেডি মারা যাওয়ার পরের থেকে আর ইহুদিদের কাউকে কোনো প্রেসিডেন্ট এভাবে কথা বলে নাই, কারণ কি সে রাজনীতিবিদ না, সে বিজনেসম্যান, এবং সে প্রেডিক্টেবল না। সে দেখে এন্ড অফ দ্য ডেতে পয়সা, তার কত পয়সা খরচ হইল, কত পয়সা আসলো, কত পয়সা গেল, এবং কত পয়সা ইনকাম হইল না। এইটাই আপনারা তাকে প্রেসিডেন্ট বানালেন যে? ওই যে
আমাদের মেজরিটি আমেরিকার মেজরিটি লোকজন গ্রামে থাকে। আপনারা আমেরিকার হ্যাঁ, গ্রামে থাকে, শহরের আমেরিকান লোকজন দেখছেন যে দাদা এরা মেজরিটি না, গ্রামের লোকজন মেজরিটি। তাদেরকে বোঝানো, গ্রামে মানে আমেরিকান আর কি, আমেরিকান যারা থাকে তাদেরকে বোঝানো হয়েছে যে আমাদের দেশটা এই ইমিগ্রেন্টরা নিয়ে যাচ্ছে, মুসলমানরা নিয়ে যাচ্ছে, অমুক দেশ নিয়ে যাচ্ছে। তাদের মধ্যে এই জাগ্রত বোধটা জাগানো হয়েছে যে আমাকে ভোট দিলে আমেরিকা ফার্স্ট, আমি কাউকে দিব না, গ্রেট আমেরিকা, গ্রেট আমেরিকা, গ্রেট অ্যাগেইন। হ্যাঁ, তো এই সমস্ত ওই সমস্ত গ্রামের লোকজনকে বোঝানোর কারণে তারা ভোট দিচ্ছে। তবে তারা ভোট দিয়ে ভুল করেছে, এখন তারা হারে টের পাচ্ছে। এবং আপনি লিখে রাখেন এই মিড টার্ম যে ইলেকশন হবে, এখানে যদি কংগ্রেসে যদি এই ডেমোক্রেটরা জিতে এবং সিনেটেও যদি ডেমোক্রেটরা মেজরিটি পেয়ে যায়, ট্রাম্প ইমপিচ হয়ে যাবে। আপনি লিখে রাখেন। আমরা কিন্তু কোনোদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ইমপিচ হতে দেখি নাই। না, হচ্ছে কিন্তু আপনি ওইভাবে ইমপিচ হয় না, তার পদ ছাড়তে হয়নি। না, আপনি যদি হাউস এবং সিনেট বোথ জায়গায় ইমপিচমেন্ট করেন তখন পদ আপনাকে ছাড়তে হবে না, কিন্তু এটা তো আমরা গেল 50 বছরে দেখিনি, কারণ ওই সিচুয়েশন ক্রিয়েট হয় নাই। এই সিচুয়েশনের সবচেয়ে বড় সিচুয়েশনটা ছিল বিল ক্লিনটনের সময়, হ্যাঁ, কখনো হয়নি। না, বিল ক্লিনটন তো ট্রাম্পের মতো না। বিল ক্লিনটন একটা সে রাজনীতি, সে তার নৈতিক স্খলন ঘটেছে, কিন্তু পলিটিক্যালি সে হি ওয়াজ, শুনেন, বিল ক্লিনটনের সময় আমেরিকার ইকোনমি ছিল প্রচণ্ড স্ট্রং। বিল ক্লিনটনের সময় আমাদের ইকোনমি ছিল সবচেয়ে স্ট্রং। তার ব্যক্তিগত চরিত্রিক প্রবলেম ছিল, সেটা অন্য হিসাব। কিন্তু আমেরিকা এন্ড অফ দ্য ডে, আমি তো জানি যে আমেরিকানরা তাদের প্রেসিডেন্টকে একজন আইডল ম্যান দেখতে চায়। তারা কখনো নারীকে প্রেসিডেন্ট বানায়নি, তারা কখনো বিধর্মীকে প্রেসিডেন্ট বানায়নি। তারা খ্রিস্টানকে প্রেসিডেন্ট বানিয়েছে, তারা ডিভোর্সিকে প্রেসিডেন্ট বানায় না, তারা গেকে প্রেসিডেন্ট বানায় না, তারা লেসবিয়ানকে প্রেসিডেন্ট বানায় না। তাদের ডলারের মধ্যে লেখা ইন গড উই ট্রাস্ট, বিসমিল্লাহির রহমানির রহিম। 60% to 70% স্টিল ইউ আর রাইট। কিন্তু ওই যে বললাম, ট্রাম্প আনপ্রেডিক্টেবল। এবং আমাদের ব্যর্থতা হলো যে বাইডেন যে মুহূর্তে তার ভাইস প্রেসিডেন্টকে নমিনেশন দিল, ওই প্রসেসটা আমরা না গেলে যাবার আগে আমি একটু স্যারের কাছে আসতে চাই। আপনার কি মনে হয় ভারতের সাথে আমেরিকার যুক্তরাষ্ট্রের কেমন সম্পর্ক এখন? অবশ্যই সম্পর্ক আগের মতো ভালো না আর কি, আমি নিঃসন্দেহে এটা এক কথায় শেষ করতে পারি। আগের মতো অবশ্যই ভালো না, কারণ বেশ কিছু ডেভেলপমেন্টের কারণেই আমরা যে জায়গাগুলোতে দেখছি, বা উনিও যে কথাগুলো বললেন যে আসলে ভারতকে প্রথমে যেভাবে একদম ব্লাইন্ডলি অনেক কিছুতে ইন্টারফেয়ার করতে আমাদের বাংলাদেশে একদম সুষমা স্বরাজপন্থ চলে আসতো, এরপরে কিন্তু আমরা এই ধরনের উদ্ধত্ত দেখি নাই, কারণ তখনকার তাদের সাথে টাই আপটা খুব ভালো ছিল। পরবর্তীতে অবশ্যই আমরা বুঝতে পারছি এখনকার অ্যাক্টিভিটিসের মাধ্যমে, বিভিন্ন কিছুর মাধ্যমে তাদের ইনফ্লুয়েন্সটা অনেকটাই কমেছে। সেক্ষেত্রে বাংলাদেশের এটাকে সাধারণত জিওপলিটিক্যালি বলে যে বাংলাদেশের সাথে আমেরিকার, আমরা অনেক ধরনের আলোচনা সমালোচনা করি ডক্টর ইউনূসকে নিয়ে, কিন্তু বাংলাদেশের সাথে আমেরিকার এক ধরনের সম্পর্ক বিল্ড আপ হয়েছে। সেই সম্পর্কটা খলিলুর রহমান জাতিসংঘের যে সভাপতি হলেন, এবং এখন খলিলুর রহমান রাশিয়ায় গিয়েছেন, সেখানেও ল্যাভরভ আজকে যেভাবে কথা বলেছে খুবই ভালো জায়গা থেকে। সেখান থেকে আপনার মূল্যায়নটা কি? সেখান থেকে আমি বলবো যে অবশ্যই আমি আগের যে কোনো সময়ের চেয়ে এখন বেটার আমাদের সাথে রিলেশনশিপ উইথ আমেরিকা, এবং ইন্ডিয়া সেই কারণেই হয়তো আমাদের ব্যাপারে তাদের টোন চেঞ্জ করছে, আস্তে আস্তে আরও করবে, এবং একটা সময় হয়তো তারা। কিন্তু আমাদেরকে এরকম ভয় দেখাচ্ছে কেন? এটা ভয় দেখাচ্ছে, আমরা কতটুকু কী করি সেটাও তারা হয়তো জাজ করতে চাচ্ছে যে আসলে কি কোন পর্যায়টা পর্যন্ত যায়। এখন ধরেন আমরা লালমনিরহাটে যদি হঠাৎ করে আমরা চিন্তা করি যে ওখানকার এয়ারপোর্টটা ঠিক করতে হবে, বা বগুড়াকে আমি আন্তর্জাতিক ঠিক করতেই পারি, মানে হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে তারা আবার সেভেন সিস্টার অনেক কিছু নিয়ে আসে, তো সেই কারণে এতদিন তো এগুলো কেউ চিন্তাতেও আনে না। বা আমি যদি পদ্মা ব্যারেজের দিকে চলে যাই, পানির আভ্যন্তরীণ নদীর ব্যবস্থাপনা যদি তৈরি করতে পারি না, সেটা তো আমরা পারি, এটা তো আমার দেশের স্বার্থে যখন হবে তখন পারবো, বাট আমি যখন অন্য কারো তাবেদারি করবো তখন তো করবো না। কারণ আগে আপনি হয়তো জানেন যে রাডার, আমাদের আকাশসীমার রাডার, সেটা ইন্ডিয়া, এখন আমাদের যে কয়টা প্লেন যায় সবাই টাকা দিয়ে যায়, সেটাই। তাহলে এইটাই তো পরিবর্তন, এইটাই তো মানে বাংলাদেশে মানে 2.0, এবং এটাই হচ্ছে বিশাল ম্যান্ডেট, এটা হচ্ছে ডেমোক্রেসি, এবং এটাই হচ্ছে আমার। আমি আবারও একটা বিরতিতে যেতে চাই। হাফিজ সাহেব আপনার সাথে ইয়েতে থাকবেন যে রেমিটেন্সের ব্যাপারে আমরা আসবো এখন। রেমিটেন্সের কথায় এই যে এতগুলো কথা বললাম, এই কথাগুলোতে দুটো বিষয় আছে। রেমিটেন্সের বিষয়ে আপনার মানে পরামর্শ চাই, যেহেতু আপনি বাইরের দেশে থাকেন। আমাদের যে মধ্যপ্রাচ্যের বাজার, মালয়েশিয়া মানে এইদিকে দূরপ্রাচ্যের বাজার,
মধ্যপ্রাচ্যের বাজার এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কি আসলে কমে গেছে কিনা, স্কিল যুক্তরাষ্ট্র তো স্কিল পার্সন চায়। আপনাদের কথা বলছি না, আপনারা স্কিল পার্সনের মধ্যে পড়বেন না যারা বাংলাদেশ থেকে কাজে নেওয়ার জন্য। যুক্তরাষ্ট্র খুব কমই বাংলাদেশ থেকে শ্রমিক নেয়, বাংলাদেশ থেকে তারা শ্রমিক নেয় না। তো সেই জায়গার থেকে ইউরোপে কি অবস্থা, সেখান থেকে আমি আপনার একটা বাস্ট পরামর্শ চাই, এক। আর 2 নাম্বার হলো যুক্তরাষ্ট্র থেকে আবারও বললাম যে যেহেতু আপনি যুক্তরাষ্ট্রে আছেন এবং বাংলাদেশের সরকারের সাথেও আপনি কাজ করছেন, যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীকে যে প্রথম ডোনাল্ড ট্রাম্প যে অভিনন্দন জানায় সেখানেই তিনি অস্ত্র কেনার কথা বলে দিয়েছেন। তো আমাদের সেই জায়গাতে আমাদের বাজেটে কি অবস্থা থাকছে? জি দর্শক আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে আমরা জানবো যে আমরা কি আসলে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র আর্মস কিনছি কিনা যুদ্ধ করার জন্য। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরা আওয়ারে। আমি যে কথাটি বলছিলাম যে রেমিটেন্সের বিষয়ে আপনার পরামর্শ কি? রেমিটেন্সের বিষয়ে সবচেয়ে বড় পরামর্শ ইনসেন্টিভটা দিলে পরে হুন্ডিটা বন্ধ হতো। কারণ আমাদের যে পরিমাণ টাকা বাইরের থেকে আসে, আমি মনে করি এখনও মেজরিটি আসে হুন্ডির মাধ্যমে। এটাকে বন্ধ করতে হলে ইন্টেন্সিভ বাড়াতে হবে। যেমন ওই যে 1% 2% যেটা করছেন না, এতে অনেকেই দেখছি ইন্টারেস্টেড হয়ে ব্যাংকের থ্রুতে টাকা পাঠায়। এবং এইটা যদি করতে পারি আমরা, আমাদের এই যা দেখছেন, যেমন গত মাসে $3.6 বিলিয়ন আসছে আমাদের রেমিটেন্স এক মাসে, সেখানে ডবল হবে যদি আমরা মানে এই বাজেটে এই ধরনের ব্যাংকিং খাতটাকে আরো সহজ করার জন্য ইনসেন্টিভ রাখা উচিত। অফকোর্স নট অনলি দ্যাট, জিনিসটা সহজ করা উচিত যে মানুষ ফোনের মাধ্যমে টাকা পাঠাতে পারবে। বাংলাদেশ ব্যাংকের এইগুলো প্রসেসগুলো চালু করা উচিত। যে এখনও পেপ্যাল আসে নাই, এখনো ইন্টারন্যাশনাল যত একটা সম্ভবত ট্যাপ একটা আছে, কিন্তু সেটাও বেশি টাকা পাঠানো যায় না পেপ্যাল হলো সবচেয়ে বেশি টাকা। রাইট, আপনার এইগুলো যত আপনি পরিবেশ বান্ধব বা জনগণ বান্ধব করবেন, টাকা তত বেশি আসবে। আর সবচেয়ে বড় কথা, রেমিটেন্সে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রবাসীদের একটু রেসপেক্ট করতে হবে, প্রবাসীদের জন্য কিছু করতে হবে। যেমন এটা তো ডক্টর ইউনূস চালু করেছিলেন কিছুটা, সেটা কি অনগোয়িং চলছে? আমার মনে হয় চলছে, কিন্তু আরও করতে হবে, আরও করতে হবে। কারণ প্রবাসীদের যদি আপনি গুরুত্ব না দেন, যেমন আমাদের সরকার একটা কাজ করছে, প্রবাসীদের কার্ড দিবে বলেছে, এটা দিলে পরে আর একটু কিছুটা আগাবে, সে এয়ারপোর্টে অনেকগুলো সার্ভিস পাবে। রাইট, সেটা খুব দরকার, কারণ প্রবাসীরা বেশি কিছু চায় না। আর আপনি যে বাজেটের রেমিটেন্স বান্ধব বাজেট বলছেন, বাজেটে এটাও ঠিক রাখতে হবে, একটা বিদেশ থেকে যখন একটা লোক আসে, তা একটা অনেক দিন পর আসার সময় সে হয়তো একটা দুটো টেলিফোন নিয়ে আসে, একটা ইলেকট্রনিক জিনিস। আমি আপনাকে বলছি, আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেল ব্যবহারে উৎসাহিত করার জন্য সরকার এই প্রেরিত রেমিটেন্সের উপর অতিরিক্ত 2.5% সরকারি প্রণোদনা প্রদান অব্যাহত রেখেছে। এখনো আছে। এখন এইটাকে এই মুদ্রার রিজার্ভ ঐতিহাসিক $51.4 বিলিয়ন পৌঁছাবে বলে ধারণা করছে আমাদের অর্থনৈতিক পূর্বাভাস বলছে। তো এই জায়গা থেকে আরেকটু উপরে ওঠানোর কথা বলছেন আপনারা। এক্স্যাক্টলি, আরেকটু উপরে ওঠা এবং প্রবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধি। জি, আপনার এই বিষয়ে পরে আমরা অস্ত্র কেনার বিষয়ে যাব। আমরা এখানে যে জায়গাটা দেখছি যে রেমিটেন্সের যতটা উনি বললেন যে হুন্ডির মাধ্যমে আসে, তার চেয়ে বেশি হচ্ছে অনেক ক্ষেত্রেই মিডল ইস্ট বা অন্যান্য জায়গাগুলোতে আমাদের যারা কাজ করে তাদের হচ্ছে ভ্যালিড ওয়ার্ক পারমিট নাই। ভ্যালিড ওয়ার্ক পারমিট নাই যারা, তারা কিন্তু বাধ্য হয়, কিন্তু আমি ইনসেন্টিভ দিলেও তারা বাধ্য হয় হুন্ডির মাধ্যমে পাঠাতে। আর যাদের ভ্যালিড আছে তারা ব্যাংকিং চ্যানেলে পাঠায়, যেহেতু ইনসেন্টিভ এখন 2.5% দিচ্ছে। এবারে বাজেটেও প্রায় 7,000 কোটি টাকার মতো আপনার বরাদ্দ রাখা হয়েছে, যেটা গতবার ছিল 6,200, মানে এটা অব্যাহত রেখেছে। কিন্তু সবচেয়ে সারপ্রাইজিংলি দেখেন, 2009-10 আমার $10 বিলিয়ন ছিল রেমিটেন্স, সেখান থেকে এখন আমার 2025-26 গত এই মাস পর্যন্ত ধরলে প্রায় 31 বিলিয়ন বেড়েছে। তাহলে এত রেমিটেন্স বাড়ার পরেও, যেটা আমার ব্যালেন্স অফ পেমেন্টকে একটা স্টেবল রেখেছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রবাসীদের জন্য সেরকম কোনো সুবিধা আমরা দিতে পারিনি। তো এইবার যেহেতু আমাদের এই বিশাল ম্যান্ডেট নেওয়া সরকার, তারা যেহেতু একটা প্রবাসী কার্ড চালুর সাথে সার্ভিসটা অ্যাটাচ করছে, পাশাপাশি তাদেরকে যদি রিকগনাইজ করা, রিওয়ার্ড দেওয়া, মানে আমরা যেটাতে তো তার সার্ভিস দেওয়ার পাশাপাশি তাকে রিকগনাইজ করা এবং তার জন্য যদি স্পেশাল কিছু বেনিফিট আমরা দিতে পারি, কারণ তারা আর বিদেশ যাওয়ার পথে যে দালালের যে দৌরাত্মগুলো প্রত্যেকটা মানে প্রত্যন্ত অঞ্চলে যেটা হয়, এবং আমাদের ওই জায়গাটায় ফোকাস করা, নতুন নতুন মার্কেট ওপেন করা, মানে শ্রমবাজার। আমরা হয়তো দেখেছি মরিশাসে খুব দ্রুতই যাবে, এখানে 4 ধরনের পেশার লোক চেয়েছে, অ্যাকাউন্টেন্ট চেয়েছে, ডক্টর চেয়েছে, নার্স চেয়েছে, ইঞ্জিনিয়ার চেয়েছে, এবং এটা হয়তো খুব দ্রুত গতকালকে সিদ্ধান্ত হয়েছে জেনেভায়, এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্ভবত মালয়েশিয়ায় যাবেন,
হ্যাঁ, প্রথম সফরটা। তো সব কিছু মিলে আমরা যে আয়োজনটা দেখছি এবং বাজেটের যে প্রস্তাবনা দেখছি, এই বিষয়গুলো যদি সব একসাথে কাজ করা যায়, এবং আমরা স্কিল ম্যান পাওয়ার পাঠাতে হবে। কারণ বাংলাদেশে আপনি ধরেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যেই কাজগুলো দেওয়া হয়, তারা দেখা যায় যে প্রপারলি সার্কুলেট না করে এই বিষয়গুলো, বা ওইভাবে হয়তো জনগণের ভেতর পর্যন্ত পৌঁছায় না, এবং ওই জায়গাগুলোতে না পৌঁছানোর কারণে কি হয়, একদম প্রত্যন্ত অঞ্চলে দালালের দৌরাত্মতার কারণে এক একটা ভিসা যেটা আছে 2-3টা হাত বদল হয়ে বিক্রি হয়। সেই জায়গাগুলোতে দেখা যায় যে রিয়েল পার্সন তখন সে জায়গায় অবৈধ হয়ে যায়, এবং দালাল তাকে এক ধরনের কথা বলছে, অন্য জায়গায় তাকে নিয়ে যাচ্ছে। সবকিছু মিলে কিন্তু এই জায়গাটা যদি গভর্নমেন্ট খুব স্ট্রিক্ট নজরদারির মধ্যে নিয়ে আসতে পারে, ইউরোপে নেওয়ার কথা বলে লিবিয়া নিয়ে যাচ্ছে, লিবিয়ায় নিয়ে যেয়ে তারপর ব্ল্যাকমেইল করছে, এবং এখান থেকে তারা আবার আবার জেলে যাচ্ছে, পরিবারের জেল কাছ থেকে টাকা ফেরত যাচ্ছে, পাঠাচ্ছে, আবার তাকে মেরে ফেলছে। এবং এই জায়গাগুলো দুটো লাশ এসেছে গতকালকে আমাদের। আমি সেটাই বললাম যে সরকার যদি কঠোর হস্তে এই জায়গাগুলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের যদি ওখানকার বাইরের ফ্যাসিলিটিসগুলোর দিকে নজর দেয়, টাকা কী কারণে হুন্ডিতে যাচ্ছে সেই কারণটা বন্ধ করে ফ্যাসিলিটেট করে, এই ধরনের বিষয়গুলো নিতে পারলে তখন হয়তো আমরা একটা সাস্টেনেবল অ্যামাউন্ট এখানে আমরা ব্যাংকিং প্রপার চ্যানেলে আনতে আশা করতে পারবো, এবং সবগুলো কম্বাইন এফোর্ট লাগবে। কারণ আমাদের কিন্তু প্রপার কোনো অ্যাসেসমেন্ট নাই, সব ধারণা ভিত্তিক বিষয়। যেই বিষয়টা আবার আসছিলাম যে আমাদের বাজেটে শিক্ষায় টাকা থাকে অবশ্যই, এই যে রেমিটেন্সের বিষয়েও এই সরকার অনেক অনেক বেশি এবং আপনাদের মনে আছে নিশ্চয়ই যে এই ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানে রেমিটেন্স যোদ্ধা বিশাল একটা রোল রেখেছে, বিশাল বড় এবং অবদান তারা তখন রেখেছে। টাকা একদম জাস্ট বন্ধ করে দিয়েছে এবং ঘোষণা দিয়ে। এইখানে সবাই বিএনপি করে না তো, না। সবাই তো জামাত ইসলামী করে না, এখানে অনেক লোক ছিল যারা হয়তো বা আওয়ামী লীগকেও সমর্থন করতো, তারাও পাঠায়, কিন্তু তারা দেখছিল যে যে টাকা আমি পাঠাচ্ছি সেই টাকা আসলে অন্য জায়গায় যাচ্ছে। সেই রেমিটেন্স যোদ্ধাদের প্রতি অবশ্যই সম্মান বাড়ানো উচিত। আমি একটু জানতে চাই যে একটু জিওপলিটিক্যালি আবার আসি, কারণ বাংলাদেশ যেহেতু সার্বভৌমত্বের জায়গা থেকে বাংলাদেশ এগোচ্ছে, আপনার কি মনে হয় যে এই যুক্তরাষ্ট্রের তো অস্ত্রের অনেক দাম, আপনি নিশ্চয়ই জানেন, আপনিও জানেন, যুক্তরাষ্ট্র হলো সবচেয়ে দামি অস্ত্র বানায়, এবং ইরান যুদ্ধে যে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিতে পড়লো, এইটাকে বলা হয় ASMIR, ইরান সেই সিস্টেমে যুদ্ধটা করছে যে আমি 10 টাকার পটকা পাঠাবো, বদলে যুক্তরাষ্ট্র 10,000 টাকার মিসাইল মারবে। আপনার কি মনে হয় যুক্তরাষ্ট্র থেকে আর্মস বাংলাদেশে কিনতে হবে, নাকি না কিছুটা এরকমের চাপে থাকতে পারে যেটা জিওপলিটিক্যালি অন্যান্য দেশের সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতির এক ধরনের ভারসাম্যতা আনবে, নাকি বাংলাদেশ চীনের সাথে এগোবে? এটা টোটাল ডিপেন্ড করে দেশের পররাষ্ট্রনীতির উপরে, আমরা কোন দিকে আগাবো। আমাদের ভারসাম্য রাখতে হবে, আমরা পুরোপুরি চীনের দিকেও যাব না, যুক্তরাষ্ট্রের দিকেও যাব না, আমাদের দুই দিকেই রাখতে হবে। এবং সেই অনুযায়ী যুক্তরাষ্ট্রকেও যদি প্রয়োজন হয় যুক্তরাষ্ট্র থেকে কিনবে, প্রয়োজন হয় চীনের থেকে কিনবে, ডিপেন্ড করবে আমাদের কে আমাদের ভালো ডিল দেয়, ডিপেন্ড করবে আমাদের প্রয়োজনীয়তা অনুযায়ী কে কতটা চাহিদা পূরণ করতে পারে। যদি এদের দুইজনের চেয়েও ভালো ডিল ভারত দেয়, আমি সেইখানে বলবো আমার মন্তব্য না, ভারত দিতেই পারে না, আপনি যতই বলেন। ভারত নিজেই দিতে পারে না, আপনি আরেকজনকে কি ডিল দিবেন? ভারত নিজেকেই দিতে পারে না, আপনি আরেকজনকে কি দিবেন? ভারত তার তার ছোট ছোট রাজ্যকেই স্যাটিসফাইড করতে পারে না, সে আমাদের কি ডিল দিবে? জি, আমরা একদম শেষ প্রান্তে, আপনার কি মতামত যে যুক্তরাষ্ট্রের আর্মস সবচেয়ে উন্নত মানের এবং সবচেয়ে শক্তিশালী, এবং আমাদের যে রাডারটা আসছে, রাডারটা সম্ভবত ফ্রান্সের থেকে আসছে, কিন্তু এটার মধ্যে যুক্তরাষ্ট্রের টেকনোলজি আছে। আবার আমরা যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কিনছি, বোয়িং পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ বাহন বলে যুক্তরাষ্ট্র প্রচার করে, আমরা জানি না আসলে সত্যি কিনা, আমরা যতটুকু জানি যে এয়ারবাস সবচেয়ে বেশি নিরাপদ। তো যাই হোক, এখন আপনার কি মনে হয় যুক্তরাষ্ট্র থেকে এই জিওপলিটিক্যাল ভারসাম্য রক্ষার জন্য চীন যুক্তরাষ্ট্র কোন দিকে যাবে, নাকি না এদের দুইজনের চেয়ে ভারত একটা ভালো ডিল দিল তখন ভারতের কাছে গেল? দেখুন, আমাদের যেটা ভারত বিগত সময়গুলোতে আমাদের পারচেসগুলো মানে প্রতিরক্ষার যে মানে সমরাস্ত্র কেনার ক্ষেত্রে তারা কিন্তু ইন্টারফেয়ার করে এমন সব জিনিসপত্র আমাদেরকে কিনিয়েছে, আপনি যদি একটু খোঁজখবর নেন জানতে পারবেন আমাদের ভেতরের অবস্থা খুব একটা ভালো না। তো সেই ক্ষেত্রে ভারতে যাওয়ার মতো কোনো সম্ভাবনা আমি দেখছি না অ্যাটলিস্ট। আর যে জায়গাটাতে আপনি বলছেন সেক্ষেত্রে তাদের প্রতিরক্ষা যে সিদ্ধান্ত আছে, তার যে বাজেট আছে, এবং তাতে যদি মনে হয় যে আমার সেফটি সিকিউরিটি বাড়ানোর জন্য যে কোনো দেশ, আমার কাছে মনে হবে যে যার অত্যাধুনিক, তার হয়তো বোয়িং ভালো, বা তার হয়তো বা পাকিস্তানের থেকেও যদি কিছু ভালো কিছু পাওয়া যায়, সমস্যা কি নিতে? আমার তো কোনো কিছু নিতে সমস্যা নেই। আমার আলটিমেটলি আমার প্রতিরক্ষা ব্যবস্থাটাকে আমার আত্মনির্ভরশীল করতে যা দরকার সরকার সেই কাজটাই করবে বলে আমি বিশ্বাস করছি। আমরা সরাসরি যুদ্ধে দেখলাম যে পাকিস্তান অনেক দূর এগিয়ে আছে ভারতের থেকে, আমরা যুদ্ধের মানে একদম এক্সপেরিমেন্টে দেখলাম। তাহলে তো সেই জন্যই বললাম যে আসলে আমরা আমাদের যা দেখছি গভর্নমেন্টের, যা আমরা যতটুকু বুঝতে পারছি, যে নিঃসন্দেহে আমরা ওই যে চায়না, আমেরিকা
মিস্টার হাফিজ, আপনার কিছু বলা থাকলে 30 সেকেন্ড আছে আমার হাতে। আমি মনে করি প্রবাসীদের প্রতি সরকার আর সদয় হওয়া উচিত, বিশেষ করে আপার লেভেল যদি পার্লামেন্ট হয় সেখানে প্রবাসীদের জন্য একটা কোঠা রাখা উচিত, কারণ প্রবাসীদের অনেক অভিজ্ঞ লোকজন আছে, তাদেরকে দেশের জন্য কিছু করার সুযোগ দেওয়া উচিত। এটা আমি প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ রাখবো যে ভবিষ্যতে, এবং আমি বিরোধী দলকেও বলবো তারা যেন আপার লেভেলটার ব্যাপার সোচ্চার হয়। আপার লেভেলটা দরকার আমাদের, আপার লেভেল হলে আমাদের কথা বলার সুযোগ থাকবে, এটা আমি বলতে চাচ্ছি। আপনার এই বিষয়টা খুব চমৎকার একটা বিষয়, এটা নিয়ে হয়তো বা আমরা পরে একদিন পূর্ণাঙ্গ একটি অনুষ্ঠান করবো। আপনার কি মনে হয় ওনার এই অভিমতটা কেমন? নিঃসন্দেহে এটা খুবই ভালো একটা প্রপোজাল, এবং পাশাপাশি এটা আমরা কিন্তু ওই যে বললাম যে আমরা যদি তাদেরকে মানে সম্মানিত করতে পারি সেই বিষয়টা বিবেচনা রাখতে হবে, কারণ তারা সম্মানিত হলেই কিন্তু তারা আরো ইন্সপায়ার্ড হবে, এবং আমরা ফ্যাসিলিটেট যদি করতে পারি। আপনাদের দুজনকে ধন্যবাদ। আমি আমাদের অতিথিদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ভারতকে ধন্যবাদ জানাই যে ভারত গণতন্ত্রের চর্চা করে, কিন্তু ভারতের জনগণকে এটাও বলতে চাই যে আপনারা আপনাদের দারুণ গণতন্ত্রে বিজেপি, ভারতীয় জনতা পার্টি নামে একটা মৌলবাদী দলকে ভোট দিয়ে একটা সাম্প্রদায়িক দলকে তিনবারের মতো সরকারে রেখেছেন। আপনারা নিজেরা ভাববেন যে আপনারা কি আসলে সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? আপনারা ভোট দিয়েই রেখেছেন, কিন্তু আপনাদের এই নরেন্দ্র মোদী একটা ট্রেনে আগুন ধরিয়ে অনেকগুলো মানুষ মেরে ফেলেছিল। তো এই যে সারাক্ষণ পশ্চিমবঙ্গে আপনারা বলছেন যে বাংলাদেশের রংপুরে পতাকা ওড়াবেন, খুলনায় পতাকা ওড়াবেন, কেন ওড়াবেন? বাংলাদেশ তো আপনাদের পাশের দেশ। আপনার ওই 7 সিস্টার তো বাংলাদেশ চায় নাই। আপনারা নিশ্চয়ই বুদ্ধিমান, আপনারা তো বাংলা ভাষা বোঝেন। পশ্চিমবঙ্গের এই বিজেপি নেতা কর্মীদের প্রতি বলছি, এবং পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী তার প্রতিও আমাদের আবেদন থাকবে যে এই ধরনের কথা বলে খামাখা দুই দেশের মধ্যে কোনো ধরনের সম্পর্কের কোনো অবনতি না ঘটিয়ে আমরা বন্ধু রাষ্ট্র পশ্চিমবঙ্গ বাংলা বলে আমরা বাংলা বলি। আমরা আপনাদের সেখানে নিউ মার্কেটে কিন্তু আমরা কিনতে যাই, আমাদের ঈদের শপিং করতে যাই, ঈদের জামা কাপড় কিনতে চাই, আর আপনারাও আমাদের দেশে আসেন, আমরা ইলিশ মাছ পাঠাবো আপনাদের কাছে। এই খামাখায় এই ধরনের কথা বলে সাধারণ মানুষের বা পপুলাস কথা বলে নিজের জনপ্রিয়তা বাড়ানোর কিছু নেই। ধন্যবাদ। শেষ করছি আজকের মতো। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।